সেই একই ভুল, সেই একইভাবে করে যাওয়া ভুল যা খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেসকে, বামেরাও অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলার রাজনীতিতে, সেই একই ভুল করে যাচ্ছে তারা। কেন এই কথা বলছি সে ব্যাপারে বিস্তারিত আলোচনার আগে আর একটা বড় খবর দিই আপনাদের। অনেকের হয়তো চোখেই পড়েছে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে, লোকসভায় সম্ভবত আগামী জুলাই মাসের বাদল অধিবেশনে আবার ওই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে বিজেপি। ডিলিমিটেশন বিল যেটা এপ্রিল মাসে পাশ করানো সম্ভব হয়নি, সেই বিলটা আবার ফিরে আসছে লোকসভার অধিবেশনে। দেখুন, আমাদের এখানে বিজেপি বিরোধী শক্তি, বামেরাই বলুন তৃণমূল কংগ্রেসই বলুন, তারা এই মুহূর্তে মেতে আছে রেড রোড নিয়ে। রেড রোডে কেন যোগাসন হবে? কিন্তু তার থেকে রাজনৈতিক দিক থেকে অনেক বড়, অনেক তাৎপর্যপূর্ণ নাটক অভিনীত হচ্ছে এই মুহূর্তে দিল্লিতে, দেশের রাজধানীতে। এই ডিলিমিটেশন বিল নিয়ে যে বিতর্কটা এপ্রিল মাসের সামনে এসেছিল, এবং অদ্ভুতভাবে এই বিলটার বিরোধিতায় সমস্ত বিজেপি বিরোধী শক্তি একজোট হয়েছিল, একসঙ্গের বিরোধিতা করেছিল। এবং যেহেতু মোদী সরকার এখন এই মুহূর্তে যে সংখ্যায় তারা চালাচ্ছে সরকারটা, সেই সংখ্যা যথেষ্ট নয় একটা কনস্টিটিউশনাল বিল পাস করানোর জন্য, সেই জন্য শেষ পর্যন্ত মোদী সরকারকে পিছু হটতে হয়েছিল, ওই ডিলিমিটেশন বিল লোকসভায় পাস করানো যায়নি। কিন্তু এই ডিলিমিটেশন বিলের এভাবে বিরোধিতা করার কারণ কি? তখন যে বিতর্কগুলো সামনে এসেছিল, আমি কিন্তু বিরোধী শিবিরের, বিজেপি বিরোধী শিবিরের পয়েন্টগুলোকেই আপনাদের সামনে রাখছি। তারা দাবি করেছিলেন যে এই ডিলিমিটেশন বিল কার্যকর হলে এবং ওই পুরনো সেন্সাসের হিসেব অনুযায়ী, সংখ্যা অনুযায়ী যদি ডিলিমিটেশন করা হয়, তাহলে প্রথমত লোকসভায় আসন সংখ্যা বাড়বে, কিন্তু সেই আসন সংখ্যা বাড়ার বেনিফিটটা পাবে বড় রাজ্যগুলো। উত্তরপ্রদেশ, গুজরাটের মতো যেখানে লোকসভা আসনের সংখ্যা বেশি, তারা অনেক বেশি সংখ্যায় আরও আসন পাবে সেখানে, এবং তার ফলে এই রাজ্যগুলোর এমনিতেই একটা বড় প্রভাব আছে কেন্দ্রীয় রাজনীতিতে। উত্তরপ্রদেশ যে জেতে, সেই শেষ পর্যন্ত ভারত শাসন করে, এই ব্যাপারটা আরও প্রাধান্য পাবে, বড় রাজ্যগুলোর দাপট আরও বাড়বে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, এবং ছোট রাজ্য যেখানে সংখ্যায় লোকসভা আসন কম, তাদের গুরুত্ব দেশের রাজনীতিতে আরও কমে যাবে। সব থেকে বড় যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা ছিল যে দিল্লির অনেক বেশি হয়ে যাবে, দিল্লির পাওয়ার। বিভিন্ন যে রাজ্য, তারা আমাদের দেশে যেভাবে কনস্টিটিউশন তৈরি হয়েছে, তাদের হাতেও বেশ কিছু ক্ষমতা থাকে, এবং তারা অনেক সময়ই দিল্লিকে চ্যালেঞ্জ করে দিল্লির দিকে চোখ রাঙিয়েও কাজ করতে পারে। এইভাবে পাওয়ার ব্যালেন্স করা হয়েছিল। কিন্তু এই ডিলিমিটেশন কার্যকর হলে বলা হচ্ছে দিল্লির হাতে ক্ষমতা অনেক বেশি চলে যাবে, এবং রাজ্যগুলোকে কার্যত দিল্লির কাছে বশ্যতা স্বীকার করে, কেন্দ্রীয় সরকারের কাছে বশ্যতা স্বীকার করে কাজ করতে হবে। আপনারা জানেন, জিএসটি যখন চালু হয়েছিল তখন এই বিতর্ক সামনে এসেছিল। জিএসটি মানে ট্যাক্স আদায়ের ক্ষমতা মুখ্যত কেন্দ্রের হাতে চলে যাবে, এবং ট্যাক্স আদায়ের ক্ষমতা যদি কেন্দ্রের হাতে বেশিরভাগটাই চলে যায়, সিংহভাগটাই চলে যায়, তাহলে আর্থিকভাবে রাজ্যগুলো দুর্বল হবে। কেন্দ্র তাদের টাকা ফিরিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি কেন্দ্রের কাছ থেকে টাকার ফেরত পাওয়ার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে রাজ্যগুলো। এই যে তৃণমূল কংগ্রেস এখানে যখন সরকার চালিয়েছে, আপনারা শোনেননি বছরের পর বছর আমাদের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না, আমাদের যেগুলো প্রাপ্য সেগুলো কেন্দ্র দিচ্ছে না, আর কেন্দ্র বলছে হিসেব দাও তারপরেই আমরা টাকা দেব। এই যে কেন্দ্র দেবে এবং রাজ্য তারপরে পাবে, এই ব্যাপারটা জিএসটি চালু হওয়ার পর থেকেই চালু হয়েছে, এবং কেন্দ্রের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়, কেন্দ্রের শর্ত মেনে কাজ করতে হয়। এই আর্থিক ডিপেন্ডেন্সি, এটা ইতিমধ্যেই রাজ্যগুলোর উপরে চলে এসেছে জিএসটি চালু হওয়ার পর। বলা হচ্ছে এই ডিলিমিটেশন বিল চালু হলে, মানে আলটিমেটলি অ্যাকসেপ্টেড হয়ে গেলে, পাস হয়ে আইনে পরিণত হলে, কনস্টিটিউশনাল চেঞ্জ হয়ে গেলে, তখন কেন্দ্রের দাপট আরও বেড়ে যাবে। শুধু আর্থিক নয়, বিভিন্ন পলিটিক্যাল ব্যাপারেও কেন্দ্রের মুখাপেক্ষী হয়েই থাকতে হবে রাজ্যগুলোকে। কার্যত কেন্দ্র শাসিত হয়ে যাবে গোটা ভারত। এটা ছিল মূল যুক্তি এই ডিলিমিটেশনের বিরোধিতা করার ক্ষেত্রে। কিন্তু
যদি সামনের বাদল অধিবেশনে আবার মোদী সরকার এই বিলটাকে নিয়ে আসে, তাহলে সেই বিলটাকে কি ঠেকানো যাবে? এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এটা নিয়ে আমি অন্তত আমাদের এই রাজ্যেও বামেদের বলুন, তৃণমূল কংগ্রেসে বলুন, কোনো নেতাকে এই মুহূর্তে এইসব নিয়ে কথা বলতে শুনছি না। তৃণমূল তো ঘর বাঁচাতে ব্যস্ত। তাদের এখন এমন অবস্থা, মাথা ঢাকতে গেলে পেছন দিকের কাপড় কমে যাচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেস আপাতত নিজেদের ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর বামেরা সেই একই রাজনীতি। আমি রেড রোড প্রসঙ্গে একটু বিস্তারিত কথা বলবো আপনাদের সামনে, আমার মতামত রাখবো, আপনাদের কাছেও মতামত জানতে চাইব। কিন্তু তার আগে আসুন দিল্লির ছবিটা একটু দেখে নিই। বিশেষ করে এই তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচনী ফলাফল, বিধানসভা নির্বাচনের ফলাফল পুরো সিনারিওটাকে বদলে দিয়েছে। আপনারা এমনিতেই জানেন যে এখান থেকে নির্বাচিত বেশিরভাগ সাংসদ ছিল তৃণমূল কংগ্রেসের। তাদের মধ্যে 20 জন ইতিমধ্যেই এনডিএর সঙ্গে থাকবার জন্য এনসিপিআই জয়েন করে ফেলেছে। অর্থাৎ 20 জন সাংসদ পশ্চিমবঙ্গের এই মুহূর্তে এনডিএর যে কোনো প্রস্তাবে সায় দেবে। পার্লামেন্টের সিচুয়েশনটা কি ছিল? পার্লামেন্টের সিচুয়েশন ধরুন 543টা আসন, তার মধ্যে 3টে আসন খালি, 540টা আসন। কনস্টিটিউশনাল বিল পাস করাতে গেলে, যেখানে সংবিধান সংশোধনের প্রশ্ন, 2/3 সমর্থন লাগে। কিন্তু এবারে যে মোদী সরকার তৈরি হয়েছে সেখানে তো যথেষ্ট কম আসন পেয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতাই নেই শেষ পর্যন্ত। চন্দ্রবাবু নাইডু মানে অন্যদের সাহায্য নিয়ে এনডিএ সরকারটা তৈরি হয়েছে। কিন্তু এই অন্যদের সাহায্য নিয়েও এনডিএর মোট আসন, লোকসভায় মোট সাংসদ কত দাঁড়িয়েছে? 294। কিন্তু 540-এর 1/3 হচ্ছে 360। অর্থাৎ 360 জন সাংসদ যদি সায় দেয় তবে কিন্তু এই ধরনের বিল, কনস্টিটিউশনাল বিল, এটা লোকসভায় পাস হবে। 294 থেকে 360-এর দূরত্ব অনেক বেশি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি দেখুন, আপনি এই 294-এর সঙ্গে যোগ করুন তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদের ভোট, সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে 314। 360-এর দিকে কিভাবে এগোচ্ছে। এবার ডিএমকে, তাদের হাতে 22 জন, ডিএমকের হাতে 22 জন সাংসদ। ডিএমকের পরিস্থিতি এমন, ডিএমকে কিন্তু ইন্ডিয়া জোটের দল ছিল, কিন্তু তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের পর যখন কংগ্রেস গিয়ে বিজয়ের পাশে দাঁড়িয়ে গেল এবং টিভিকের সঙ্গে জোট করে সরকার করে ফেলল, ন্যাচারালি ডিএমকে তখন ইন্ডিয়া জোটের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই মুহূর্তে কংগ্রেস ডিএমকের রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী বলা যায়। ফলে ডিএমকের এই 22 সাংসদ তারা কি করবেন? যদিও এখনো ডিএমকে বলে যাচ্ছে তারা এই ডিলিমিটেশন বিলের বিরোধী, কিন্তু সময়ে বড় বালাই। যে পরিস্থিতিতে এই মুহূর্তে ডিএমকে দাঁড়িয়ে আছে, এই 22 জন সাংসদকে যদি কোনোভাবে এনডিএ বা মোদী সরকার ম্যানেজ করে নিতে পারে, তাহলে এই 314টা আরো 22 বাড়লো। ইতিমধ্যে আপনারা জানেন মহারাষ্ট্রে যে শিবসেনার মূল অংশ, যারা ইতিমধ্যেই সিম্বল টিম্বল খুইয়ে বসে আছে একনাথ শিন্ডের কাছে, সেই শিবসেনা উদ্ধব ঠাকরে ব্রাঞ্চ, তাদের আরো 7 জন সাংসদ ইতিমধ্যেই দল থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। প্রায় বিতর্কটা চলছে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে এই 7 জন সাংসদ এনডিএ শিবিরের দিকেই যাচ্ছেন। তাহলে আরো 7 বাড়লো। ওদিকে ধরুন আপের আছে 3 জন, ওয়াইএসআর কংগ্রেস তাদের আছে 4 জন, 4 আর 3 7। এই করে সব মিলিয়ে এখনো পর্যন্ত যা হিসেব, যদি ডিএমকের 22ও ধরা যায়, তাহলে এরা 360-এ না পৌঁছলেও 350-এ পৌঁছে গেছে। আর জোনা 10 হলে 360 হয়ে যাবে। অন্যদিকে রাজ্যসভার ছবিটা কি? সেখানে এনডিএর অলরেডি 155 জন, ছোটখাটো এই ঝাড়খণ্ড ফারখণ্ডের 2-1 রাজ্যসভায় নির্বাচিত হয়ে আসার কথা, এসবগুলো হলে, তারপর ধরুন তৃণমূল কংগ্রেসের 3 জন রাজ্যসভার সাংসদ অলরেডি রিজাইন করেছেন। তো ওখানে যদি নির্বাচন হয়, ওখান থেকে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে রাজ্যসভায় নির্বাচিত হয়ে যাবেন কারা? 3 জনই বিজেপির লোক যাবেন নিঃসন্দেহে। ফলে সব মিলিয়ে 155 হিসেব তো অলরেডি করা যাচ্ছে। আর 1/3-এর জন্য দরকার 2/3 হতে গেলে দরকার 163। তো 8 জনের মতো আরো দরকার। হাতে কিছুটা সময় আছে। এই সময়ের মধ্যে যদি ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে পারে বিজেপি, মোদী অমিত শাহ জুটি, কারণ
পার্লামেন্টে ফ্লোর ম্যানেজমেন্ট আপনারা জানেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি কংগ্রেসের থেকেও এই ধরনের ক্ষেত্রে চুপিসারে সমর্থন চলে আসতে পারে। সব মিলিয়ে এমন একটা স্বস্তিজনক অবস্থায় এনডিএ ইতিমধ্যেই পৌঁছেছে যে মনে করা হচ্ছে এই জুলাইয়ের বাদল অধিবেশনেই ওই ডিলিমিটেশন বিল, ওমেন রিজার্ভেশন বিল আবার আসবে। এগুলো সবই সংবিধান সংশোধনী বিল এবং প্রয়োজনীয় সংখ্যা বিজেপি ম্যানেজ করে নেবে। আর যদি প্রয়োজনীয় সংখ্যা বিজেপি ম্যানেজ করে নেয় তাহলে দুটো ফ্লোরেই এটা পাস হয়ে গেলে অবিলম্বে এটা আইন হয়ে যাবে, কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয়ে যাবে। যেটাকে নিয়ে এত ঢক্কা নিনাদ এপ্রিলে ইন্ডিয়া জোট করলো বিজেপি বিরোধীরা, যেটা ঠেকানোর জন্য যেভাবে একজোট হলো নজিরবিহীনভাবে, সেই বিল ফিরে আসছে আর 1.5 মাসের ভেতরে। কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট ওই এপ্রিলের মতো এই বিলের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে পারবে কিনা, এটাকে ঠেকাতে পারবে কিনা, সেই প্রশ্নে অনেকটা পিছিয়ে আছে। আর আমরা কি নিয়ে আলোচনা করছি এখানে? রেড রোডে নামাজ পড়তে দেওয়া হলো না, কিন্তু রেড রোডে যোগাসন কেন হবে? এইটাই আমি বলছিলাম যে সব থেকে বড় ভুল, এই রাজনীতি করেই কিন্তু তৃণমূল কংগ্রেস এভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, ঠিক এই রাজনীতি করে। এখন এই রাজনীতি যদি এখনো করে যায় তৃণমূল, এই রাজনীতি যদি এখনো করে যায় বামেরা, তাহলে তো আলটিমেটলি রাজনৈতিক লাভ সেই বিজেপিরই হবে। বিজেপি তো সেটা চায়। ধরুন নতুন সরকার পশ্চিমবঙ্গে, তারা কি সামনে আনতে চাইছে? তারা কি জানে না যে নামাজ পড়তে দেওয়া হয়নি, বলা হয়েছে ধর্মাচরণ রাস্তার ওপর চলবে না, তারপরে যখন যোগাসনের ব্যাপারে সেই রাস্তায় বেছে নেওয়া হয়েছে এবং সেই রাস্তা 6 দিন 7 দিন বন্ধ থাকবে, এটা নিয়ে বিতর্ক করা বিজেপি বিরোধীরা নেমে পড়বে মাঠে, এটা কি বিজেপি জানে না? কিন্তু বিজেপি সম্ভবত চাইছে নামুক। বিজেপি কি করেছে ধরুন এতদিন ধরে, বিশেষ করে এই রাজ্যের যে রাজনৈতিক ছবি আমরা দেখেছি, শুভেন্দু অধিকারী যেটার ড্রাইভার ছিলেন, মূল চালিকা শক্তি ছিলেন, তিনি বারবার সামনে এনেছেন যে এখানে অ্যাপিজমেন্ট পলিটিক্স হয়, এখানে মুসলিমদের জন্য সব কিছু বৈধ, তারা যা দাবি করবে সরকার সঙ্গে সঙ্গে মেনে নেবে, কারণ তাদের ভোট সরকারের চাই। বা যখন বাবেরা ছিলেন বাবেরাও একই রাজনীতি করেছেন। আর আমরা এর বিরোধিতা করছি। আপনারা যদি কম্পেয়ার করেন, ইউপিতে যখন যোগী সরকার এলো, তখন যোগী সরকারের কাছে ইউপিতে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল? ইউপির মুসলিম মাফিয়ারা, কংগ্রেস জমানা বলুন, সমাজবাদী পার্টির জমানা বলুন, বিএসপির জমানা বলুন, মুসলিম মাফিয়ারা দাপটে বেশ কিছু এলাকা নিজেদের দখলে রেখেছে ইউপির, এবং ইউপির রাজনীতি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তাদের এলাকাগুলোতে দেশের আইন বলে কিছু ছিল না, তারা যেটা বলতো সেটাই আইন। যোগী যখন এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে, তার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই যে মিথ, ইউপির মাফিয়ারা দুর্ভেদ্য, ইউপির মাফিয়ারা শেষ কথা বলে, এই মিথটাকে সব থেকে আগে তিনি ঠিক করেছিলেন এটাকে সরাতে হবে, এটাকে মিথ প্রমাণ করতে হবে, এটা সত্যি না, এটা মিথ। এবং তার জন্য যে অপারেশন চলেছে, পরপর এনকাউন্টার হয়েছে, আপনারা জানেন। আলটিমেটলি কিন্তু আজকে উত্তরপ্রদেশে মাফিয়া রাজ নেই। অনেক মাফিয়া তো জেলে আছে, তারা চায় জেলের ভেতর বসে থাকতে, বাইরে গেলে এনকাউন্টার হয়ে যাবে। আপনি যেভাবেই সমালোচনা করুন, কিন্তু এই ব্যাপারটা যে মিথ ছিল, মাফিয়া রাজ যে ইউপিতে মিথ ছিল, এটা সবার আগে এস্টাবলিশ করেছেন যোগী। শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জটা কি? পশ্চিমবঙ্গে কিন্তু মাফিয়া রাজ নেই, কিন্তু পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা আছে, মুসলিমদের চটানো চলবে না, তাহলেই রাজনীতিতে তুমি হেরো। মুসলিমরা যে দাবি করবে সেই দাবিকে সবসময় মান্যতা দিতে হবে। তারা যদি চায় তসলিমা নাসরিন থাকবে না, তাকে তাড়িয়ে দিতে হবে। তারা যদি চায় কলকাতার এই পুলিশ কমিশনার চেঞ্জ করে দিতে হবে। তারা যেটা বলবেন সেটাই করতে হবে। এই মিথটাকে সম্ভবত শুভেন্দু অধিকারীর সরকার প্রথমেই ভাঙতে চাইছে। আজান রাস্তার উপরে প্রথমেই কড়া ভাষায় বন্ধ করে দেওয়া হলো। কুরবানির গরু কেনা বেচায় 50 বছরের পুরনো, 70 বছরের পুরনো আইন টেনে এনে দেখানো হলো এই আইন মেনে চলতে হবে, 14 বছরের কম বয়সের গরু কেনা বেচা যাবে না কুরবানির জন্য, বন্ধ করা হলো। অর্থাৎ যা মনে করবে তাই করবে, হবে না। এখনো দেখবেন বিজেপির নেতারা ঠিক এই ভাষায় কথা বলছেন। আজানও সেই জন্যই বন্ধ করা হয়েছে। এবার আপনি বলতে পারেন তাহলে যোগাসন কেন? এই যে যোগাসন হবে,
কিন্তু আজান হবে না, এটাই তো এস্টাবলিশ করতে চাইছে বিজেপি। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা, একাধিক সময় আমার সঙ্গে যখন মুখোমুখি দেখা হয়েছে এবং আমি এই বিষয়ে কথা বলেছি যে আপনি এত হিন্দু হিন্দু করছেন, উনি একাধিকবার আমাকে বলেছেন আর 5% হিন্দু ভোট লাগবে আমার, যা অলরেডি আমরা এক জায়গায় করতে পেরেছি, এটা 5% বাড়লেই আমরা সরকার করব। এবং হিসেব, শুভেন্দুর যে নিখুঁত হিসেব, সেটা কিন্তু এর আগেও অনেকবার প্রমাণিত হয়েছে, এই ভবানীপুরের ভোটের ফলেও প্রমাণিত হয়েছে, এটাতেও প্রমাণিত হয়েছে যে 5% বাড়াতে পারলেই আমরা বেরিয়ে যাব মানে বড় সংখ্যায় বেরিয়ে যাব। 208টা আসনে গিয়ে শেষ করেছে বিজেপি। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু বিজেপি চায় এইটাকে এস্টাবলিশ করতে যে না, এটা হিন্দুদের দেশ, হিন্দুদের জন্য যা হবে সব মুসলিমদের জন্য হবে না। এটাই বিজেপির রাজনীতি এই মুহূর্তে। ফলে এইটা নিয়ে যদি বিরোধীরাও রাজনীতি করতে যায়, তাহলে তো আলটিমেটলি রাজনৈতিকভাবে সম্পূর্ণ সুবিধে বিজেপিই তুলবে। কিন্তু তারপরেও কি হচ্ছে, বামেরা আদালতে চলে যাচ্ছে। শামীম আহমেদ বিশিষ্ট আইনজীবী, তিনি আদালতে গিয়ে মামলা করেছেন। আদালতে গিয়ে মামলা করে কি বিরাট কিছু লাভ হবে এই বিষয়ে? দেখুন, রেড রোড আর 5টা রাস্তার মতো নয় কিন্তু। এই যে মানে আইনি প্রশ্ন যখন এলো, তখন আপনাদের বলি, আমি এ ব্যাপারে দু একজন পুলিশ অফিসার যারা ট্রাফিকে দীর্ঘদিন কাজ করেছেন তাদের সঙ্গেও কথা বলেছে, আমার পরিচিত যারা আছেন। কলকাতায় যে অনেক রাস্তা আছে তো, এলগিন রোড, জওহরলাল নেহরু রোড, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, এপিসি রোড, এত সব রাস্তা, এর সঙ্গে এই যে কোনো রাস্তার সঙ্গে রেড রোডের ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। রেড রোড আর্মির জায়গা, ওই গোটা ময়দান চত্বর ইন্ডিয়ান আর্মির জায়গা। রেড রোডটা বেসিক্যালি সেনাবাহিনী যখন চাইবে তখন বন্ধ করে দিতে পারে। আজকে যদি ভারতীয় সেনাবাহিনী বা বিমান বাহিনী মনে করে রেড রোড আমাদের বিমান উঠবে নামবে বলে আমরা ব্যবহার করতে পারে। ওটা কিন্তু আর 5টা রাস্তার মতো নয়। এবং সত্যি কথা বলতে কি, কলকাতার মানচিত্র যদি দেখেন, রেড রোড এত বড় একটা সুন্দর রাস্তা, ঝা চকচকে চওড়া রাস্তা, এটা দক্ষিণ মধ্য কলকাতার যোগাযোগের হিসেবে কাজে লাগে, কিন্তু এটাই একমাত্র রাস্তা নয়। ওটা বন্ধ হলে যে একেবারে সবকিছু বিপর্যস্ত হয়ে পড়বে তা কিন্তু নয়, একটু ঘুরতে হবে আপনাকে, কিন্তু অল্টারনেটিভস প্রচুর। ফলে রেড রোড ওইভাবেই তৈরি যে ওটা সৈন্যবাহিনীর জন্য, সৈন্যবাহিনীর প্রয়োজনে ওটা খোলা থাকবে, বন্ধ থাকবে, সবটা সৈন্যবাহিনীর প্রয়োজনে। আর যদি রেড রোড চত্বর বন্ধ থাকে 6 দিন 7 দিনের জন্য, এর আগে কখনো রেড রোড চত্বর 6 দিন 7 দিন বন্ধ থাকেনি। 2016-এ রেড রোডে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সে সময়ও 6 দিন বন্ধ ছিল রেড রোড। বন্ধ রাখতে হয়েছে নিরাপত্তার কারণে। আর এখানে তো প্রধানমন্ত্রী আসছেন, যদি প্রধানমন্ত্রী না আসতেন তাহলে নিঃসন্দেহে রেড রোড 6 দিন ধরে বন্ধ রাখা হতো না। প্রধানমন্ত্রী আসছেন, তার নিরাপত্তা একটা বড় বিষয়। 6 দিন 7 দিন বন্ধ রাখার মানে হচ্ছে এই 6-7 দিন ওই জায়গাটাকে এমনভাবে স্যানিটাইজ করে রাখা হবে যে কোনোভাবে যেন ওখানে কোনো রকম গোলমাল পাকাতে কেউ না পারে। চারপাশে তো মাঠ, ময়দানের মধ্যে দিয়ে রেড রোড, আর একদিকে ফোর্ট উইলিয়াম। ফলে ওই জায়গাটাকে সিকিউর করার জন্য এই যে 6 দিন বা 7 দিন রাস্তাটা বন্ধ থাকবে, এই সিদ্ধান্ত কার? এটা কি পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত? রেড রোড দিয়ে গাড়ি মুভমেন্ট 7 দিন বন্ধ থাকবে, এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ এবং সম্পূর্ণ নিরাপত্তার কারণে নিয়েছে। ফলে আমার ধারণা, এই নিয়ে গিয়ে আদালতে যদি কোনো বিশিষ্ট আইনজীবী মামলা করেন, তিনি খবরে আসবেন যে না, তিনি একটা মামলা করেছেন, কিন্তু ফল কিছু হবে না। আদালতকে কলকাতা পুলিশ জানাবে তারা নিরাপত্তার কারণে বন্ধ করেছে, ইন্ডিয়ান আর্মি বলবে বন্ধ করার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, মিটে গেল। রেড রোড না হলে কলকাতার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে, এটা কিন্তু নয়। ফলে এই গোটা বিষয়টা যেটা হচ্ছে, আলটিমেটলি আপনারা, আমার মনে হতে পারে আমার কথা শুনে যে আমি এই বিষয়টাকে যেভাবে সমর্থন করার জন্য এই কথাগুলো বলছি। দেখুন, সমর্থন বা বিরোধিতার প্রশ্ন নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই বিরোধিতা করতে গিয়ে বামেরা বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, আলটিমেটলি বিজেপিকেই পলিটিক্যাল স্পেস দিচ্ছে কিনা।
যে রাজনীতি করে তারা ধাক্কাটা খেয়েছেন, এখনো তারা কি রিয়েলাইজ করতে পারছেন না যে এই একই রাজনীতি করলে আলটিমেটলি বিজেপিরই রাজনৈতিক সুবিধা হবে? আমি প্রশ্নটা এইখানে রাখতে চাইছি, কারণ আমার কথায় রেড রোড ওপেন হয়ে যাবে না, আমার কথায় রেড রোড বন্ধ থাকবে না। শামীম আহমেদ মামলা করেছেন, কোর্ট সেটা শুনে কি রায় দেবে আমি জানি না, কিন্তু নিরাপত্তার কারণে কলকাতা পুলিশ রাস্তাটাকে বন্ধ করেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা তাদের রেসপন্সিবিলিটি, তারা এটা করেছেন, এই নিয়ে বিতর্ক চাইলে আপনি করতেই পারেন, কিন্তু রাজনীতিতে এর প্রভাবটা কি, আমি সেই পয়েন্টে আসতে চাইছি। আমরা মনে করছি নির্বাচন তো হয়ে গেল সদ্য, কিন্তু চারপাশে তাকিয়ে দেখুন এই নির্বাচনের যে ব্যতিক্রমী ফলাফল হয়েছে তার রেজাল্টটা দেখুন। অনেক নির্বাচন সামনে রয়েছে, খুব ক্লোজ। কলকাতা কর্পোরেশন, হাওড়া কর্পোরেশন, কলকাতা সন্নিহিত অঞ্চলের এতগুলো পৌরসভার নির্বাচন পুরো ভিতটাকেই তো নাড়িয়ে দিয়েছে গত বিধানসভা নির্বাচনের ফলাফল। ফলে এই নির্বাচনগুলো আপনাদের মনে হতে পারে ছোট, কিন্তু ছোট হলেও গুরুত্বপূর্ণ নির্বাচন। এমনিতেই অ্যাডভান্টেজ বিজেপি এই অবস্থানে, তারপরেও তৃণমূল কংগ্রেস নানাভাবে জর্জরিত, তারপরেও বামেদের ফিরে আসার সুযোগ ছিল, তারপরেও এই রাজনীতি যদি বামেরা এবং তৃণমূল কংগ্রেস করে, আমার তো মনে হয় এর অ্যাডভান্টেজ অবশ্যই বিজেপি পাবে। যেটা যেটা মনে হয়, আমার ধারণা, আমার মতামত আপনাদের সামনে রাখলাম। আমি চাইবো আপনাদের মতামতও জানতে। আর এই সঙ্গে যদি পারেন এটাও জানাবেন যে যেটা আমার মাথাতে ঢুকছে সেটা কেন বামেদের যারা শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, আমি যদি মমতাপন্থী তৃণমূল কংগ্রেস শব্দটাই ব্যবহার করি, তার যে শীর্ষ নেতৃত্ব তাদের মাথায় ঢুকছে না কেন? তবে এটাও ঠিক যে তৃণমূল কংগ্রেস, আবার আমি বলছি, আপনাদের ঘর বাঁচাতে ব্যস্ত, ফলে তাদের কাছ থেকে এই ব্যাপারে বিচ্ছিন্নভাবে কিছু শোনা যাচ্ছে, কিন্তু বামেরা সরব এবং তারা ইতিমধ্যে আদালতের দ্বারস্থ। এই রাজনীতি কি তাদের আলটিমেটলি বেনিফিট দেবে?